দর্শক স্বাগত জানাচ্ছি অ্যানোটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে ইফতেখার আলম আছে আপনাদের সাথে। সপ্তাহে 5 দিন রবি থেকে বৃহস্পতি এই সময়টাতে ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে আপনাদের সাথে কথা বলি। দর্শক আজকে আমাদের বিষয় হচ্ছে ডিজিটাল লেনদেন। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজকে রয়েছেন মাস্টার কার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল। আমরা এখন কথা বলছি তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। প্রথমে যে জিনিসটি জানতে যাবো সেটা হচ্ছে বাংলাদেশে মাস্টার কার্ডের কার্যক্রম সম্পর্কে। আপনারা বেশ অনেকদিন ধরে আপনাদের কার্যক্রমগুলো পরিচালনা করে আসছেন। ডিজিটাল লেনদেন বা ইলেকট্রনিক লেনদেন যেগুলি হচ্ছে সেখানের মধ্যে যে কার্ডটুকু ব্যবহার করা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে পরিস্থিতিটাকে আপনারা কিভাবে দেখছেন? অনেক ধন্যবাদ আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। মাস্টার কার্ড একটা 51 বছরের পুরনো কোম্পানি। 1966 সালে এটা প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশে আমাদের এখন 21 বছর চলছে আমাদের অপারেশনে। 1996 সালে আমরা বাংলাদেশে প্রথম কার্ড লঞ্চ করি এবং তারপর থেকে পথপরিক্রমে আমরা বিভিন্ন দেশ থেকে বাংলাদেশকে কভার করতাম। কেননা মাস্টার কার্ড একটা কোম্পানি, আমরা টেকনোলজি কোম্পানি যারা পৃথিবীর 210টা দেশে আমরা অপারেশন চালাই। 2013 সালের নভেম্বর মাসে আমরা ফুল ফ্লেজেড একটা বাংলাদেশ অফিস এস্টাবলিশ করি এবং যে অফিসটা বাংলাদেশিদের দ্বারা চালিত। অর্থাৎ আমরা যদিও গ্লোবাল কোম্পানি, আমরা ইন্টারন্যাশনালি রেপুটেড কোম্পানি ইন পেমেন্ট স্পেস, বাট আমরা বাংলাদেশ অফিস কমপ্লিটলি বাংলাদেশিদের চালাই, যাতে করে বাংলাদেশের আমাদের পেমেন্ট ইন্ডাস্ট্রি পেন পয়েন্ট আমরা বুঝতে পারি, এগুলো নিয়ে কাজ করতে পারি, আমরা রেগুলেটরের সাথে কাছাকাছি থাকতে পারি, বিজনেস কমিউনিটি আমাদের যারা স্টেক হোল্ডার তাদের সাথে খুব ক্লোজলি কাজ করে আমরা এগিয়ে যেতে পারি। সবচেয়ে বড় আশার ব্যাপারটা হচ্ছে গিয়ে যে, এবং এখানেই বোঝা যাচ্ছে যে মাস্টার কার্ড যখন বাংলাদেশে একটা গ্লোবাল একটা জায়ান্ট একটা অফিস স্ট্যাবলিশ করে, এটার পেছনে নিশ্চয়ই অনেক অ্যানালাইসিস, অনেক ফিজিবিলিটি করেই আমরা এই দেশে এসেছি। তো আমরা আসলে বাংলাদেশকে আমরা অবশ্যই মনে করি কান্ট্রি অফ দ্য প্লেস অফ পটেনশিয়ালিটি, অফ দ্য কান্ট্রি অফ পটেনশিয়ালিটি, যেখানে ডিজিটাল পেমেন্টকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার স্কোপ আছে। আমরা আজকের প্রেক্ষাপটে যদি বলি যে বলা হয় প্রায় 10.5, বাংলাদেশ ব্যাংকের ডেটাতেই বলা হয় প্রায় 10.5 মিলিয়ন কার্ড আছে মার্কেটে, যার মাঝে 1 মিলিয়নের মতো ক্রেডিট কার্ড, বাকিগুলো ডেবিট কার্ড, এছাড়া প্রিপেড কার্ড আছে। আর এই মার্কেটটা আমাদের ই কমার্স মার্কেটটা খুব বুম আছে বাংলাদেশের। এবং ওভারঅল ডিজিটাল পেমেন্ট, যদিও এই মুহূর্তে যখন আমরা বসে কথা বলছি আমাদের টোটাল জিডিপির 1% ডিজিটালি হয়ে থাকে, বাট তারপরেও এই হেডরুমটা অনেক বড়, যে আমরা অনেক দূর এগোতে পারবো। এবং তবে টেকনোলজি ওয়াইজ বলবো যে পেমেন্টে যত নতুন নতুন টেকনোলজি পর্যায়ক্রমে বাংলাদেশে আসছে, আমরা এটাকে আরও একটু ডিটেলসে কভার করবো পরবর্তীতে। বাট অ্যাজ এ কান্ট্রি আমরা বলবো উই আর দ্য রাইট প্লেস। আমরা আমাদের যেভাবে মুভ করছি ডিজিটাল ট্রানজ্যাকশনের দিকে, দ্য স্টেক হোল্ডার্স আর অলমোস্ট রেডি এবং আমাদের প্রিপারেশন ইজ অলসো দেয়ার। তো এখন আমরা আসলে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার এখন সময় এসছে। পরবর্তী ধাপে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা জানি যে প্রত্যেক সময় যেটা করা হয় পিছনের ধাপগুলোকে শক্ত করা হয়ে থাকে। আমাদের এখনকার যে ব্যবস্থা দেখতে পাচ্ছেন ব্যাংকিং চ্যানেলগুলোতে, সে প্রেক্ষাপটে চিন্তা করলে কি আগামী দিনগুলোতে কার্ডের দিকে নজরটা কি অনেক বাড়বে কিনা? অবশ্যই পারবে। দেখেন, আমাদের প্রায় 109 মিলিয়ন অ্যাডাল্ট পপুলেশন আমরা বলি। সেই ক্ষেত্রে আমি যে একটু আগে একটা স্ট্যাটিস্টিক্স দিলাম যে 10.5 মিলিয়ন কার্ড, তার মাঝে 9.5 মিলিয়ন ডেবিট কার্ড। অর্থাৎ আমাদের 109 মিলিয়ন লোকের মধ্যে মাত্র 9.5 মিলিয়ন লোকের কাছে ডিজিটাল একটা মোড আছে, আমি বলছি কার্ড আছে। কিন্তু 100 মিলিয়ন লোকের কাছে এই ধরনের ডিজিটাল মোড নেই। হ্যাঁ, এমএফএস একটা পর্যায়ে নিয়ে গেছে, যেটা পার্সন টু পার্সন ট্রানজ্যাকশনে সীমিত রেখেছে। কিন্তু আমাদের যদি বলি যে আমরা কিন্তু টেকনোলজিকে আসলে এমব্রাস করছি। যদি দেখি যে একটা কনভেনশনাল ছিল যে একসময় কার্ডের পেছনে যে পেছনে কালো দাগটা থাকে, ম্যাক্স ড্রাইভ বলে থাকে আমাদের টেকনিক্যাল টার্মে, সেই ম্যাক্স ড্রাইভ কার্ড ছিল। এখন সেটা চেঞ্জ হয়ে ইএমভি আর চিপ কার্ডের দিকে যাচ্ছে। অনেকগুলো ব্যাংক অলরেডি ইস্যু করেছে। আমার মনে হয় আমরা ধাপগুলোকে ঠিক মতোই পর্যায়ক্রমেই আসলে অতিক্রম করছি এবং শক্ত করে নেক্সট স্টেপে আমরা যাচ্ছি। এই মুহূর্তে বাংলাদেশে প্রায় 32-33টা ব্যাংক কার্ড ইস্যু করে। এই মুহূর্তে 19টা ব্যাংক আমাদের সাথে কার্ড ইস্যু করে এবং আমরা খুব অ্যাক্টিভলি এই ব্যাংকগুলোর সাথে কাজ করছি। রেগুলেটরসদের সাথে, বাংলাদেশ ব্যাংক আমাদের রেগুলেটর, তাদের সাথে খুব ক্লোজলি কাজ করি এই পেমেন্ট ইকোসিস্টেমটাকে ডেভেলপ করা, এটার পেইন পয়েন্টগুলোকে অ্যাড্রেস করা। সব কিছু মিলিয়ে একটা আমি বলবো যে একটা খুব সুন্দর অবস্থান আমরা ক্রিয়েট করেছি সবাই মিলে, স্টেক হোল্ডাররা। নেক্সট লেভেলে যাওয়ার জন্য যে শক্ত ভিতটা দরকার, আমার মনে হয় আমরা ওটার দিকে ধাবিত হচ্ছি। আচ্ছা, আমরা দেখতে পেয়েছি যে দেশের বাইরে যে মুদ্রার ব্যবহারের মধ্যে বিটকয়েন ঢুকে গিয়েছে এবং বাংলাদেশের দিকেও যদি তাকাতে হয় এখন পর্যন্ত সেটা প্রচলন হয়নি। আমরা আমাদের সাধারণ টাকার ভিতরে আছি। এখানের মধ্যে কার্ডগুলোর আসলে কতটুকু অবদান রাখতে পারে যে আমাদের সম্পূর্ণ ব্যবস্থাকে ডিজিটাল সিস্টেমে নিয়ে আসার জন্য? দেখেন, বিটকয়েন ইজ সাচ এ থিং যেটা আমাদের এই মুহূর্তে হয়তো চিন্তা করাটা যুক্তিসঙ্গত হবে না, কারণ উন্নত বিশ্বে অনেক দেশই এখন পর্যন্ত এটার সাকসেস অ্যান্ড ফেলিয়ার নিয়ে কথা হচ্ছে। আমরা আসলে এখনো অনেক উই আর অ্যাকচুয়ালি স্ক্র্যাচিং দ্য সারফেস রাইট নাও। আমরা এখন অনেক যে লেভেলে আছি, আমরা মনে করি যে ডিজিটাল পেমেন্টকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে হলে এখানে অনেক কাজ আছে। আসলে আমরা একলা মাস্টার কার্ড বা স্টেক হোল্ডারদের মধ্যে সব ব্যাঙ্কগুলো একলা মিলেই করতে পারবেন। সম্মিলিত একটা প্রয়াস থাকবে এবং
পুরো প্রয়াসে অ্যাকচুয়ালি সরকারের একটা বিরাট ভূমিকা এখানে আছে। দেখেন, আমরা যদি পার্শ্ববর্তী দেশ ভারতের এক্সাম্পলটাই নেই, যখন তারা ডিমনিটাইজেশনে গেল গত নভেম্বর মাসে, তারপরে তারা কিন্তু পাশাপাশি ডিজিটাল ট্রানজ্যাকশনটাকে বাড়ানোর জন্য অনেকগুলি উদ্যোগ নিয়েছিল, এবং তার ফলশ্রুতিতে এই মুহূর্তে বসে প্রায় তাদের ডেবিট কার্ডের ট্রানজ্যাকশন প্রায় 200 গুণ বেড়ে গেছে। তো এটার পেছনে প্রচুর ইনসেন্টিভ কিন্তু কাজ করেছে। এখানে আমরা মনে করি আমরা যারা ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস, আমাদের মতো স্কিম অথবা ব্যাংকগুলো তাদের ক্ষুদ্র প্রয়াসের সাথে সরকার যদি সম্পৃক্ত হতে পারে, ডিজিটাল ট্রানজ্যাকশনকে আসলে পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়ার কোনোই আসলে বাধা আমি মনে করি না আছে। কারণ আমরা অ্যাজ এ জাতি, মানে আমরা নেশন হিসেবে খুব হাইলি অ্যাডাপ্টেবল, আমরা খুব কুইকলি টেকনোলজি অ্যাডাপ্ট করি, নতুন কিছুকে অ্যাডাপ্ট করি। সো আমার মনে হয় নেক্সট লেভেলে যাওয়ার জন্য উই আর রেডি। এখন ওভারঅল স্টেক হোল্ডারদের সকলের সমন্বয়ের মাধ্যমে সরকারের একটা যদি সাপোর্ট থাকে, আমার মনে হয় ইটস ভেরি ইজি টু গো টু দ্য নেক্সট। সেক্ষেত্রে নিরাপত্তার বিষয়টুকু কিন্তু সর্বাগ্রে চলে আসে। নিরাপত্তার দিক থেকে আমি সবাইকে আশ্বস্ত করতে চাই, আসলে আমাদের এটা আমরা একটু বলতেই চাই যে হয়তোবা আমাদের যা ঘটে তার থেকে বেশি একটু রটে। বাংলাদেশের পার্সপেক্টিভে যদি গ্লোবাল ফ্রড কেসকে যদি অ্যানালাইসিস করি ভার্সেস বাংলাদেশের ফ্রড কেসগুলোকে অ্যানালাইসিস করি, এটা আসলে কোনো পর্যায়েই পড়ে না, ভেরি ভেরি স্মল পিনাটস। সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, আমি যদি ডিজিটাল ট্রানজ্যাকশন, আমি কার্ডের কথাই যদি আমার এরিয়া থেকে যদি বলি, এটা কিন্তু পরবর্তী লেভেলে সিকিউরিটি এনশিওর করা হয়েছে। আগে ম্যাক্সটাইপ কার্ড ছিল, সেখান থেকে এখন চিপ কার্ডে অলরেডি চলে গেছে। চিপ কার্ড অত সহজ না ক্লোন করা বা ডেটাকে স্কিমিং করা। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, হতে পারে সবগুলো ব্যাংকে এখনও আপনার চিপ কার্ড হয়নি, বাট অনেকগুলো ব্যাংক কিন্তু করে ফেলেছে, বাকি ব্যাংকগুলো প্রসেসে আছে। এগুলো সব হয়ে গেলে পরে না আসলে সিকিউরিটি লেভেলটা আরেক ধাপ আমরা এগিয়ে যাব। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমাদের মাস্টার কার্ডের মতো কোম্পানি, আমরা আমাদের সিকিউরিটির ক্ষেত্রে আমাদের প্রসেসিং যে ক্যাপাবিলিটি, যে সিকিউর প্রসেসিং ক্যাপাবিলিটি, সেটা যেহেতু হচ্ছে, এবং তার সাথে যখন চিপ কার্ড যোগ হয়ে যাচ্ছে, সিকিউরিটির ব্যাপারে আমি সকলকে আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করবো যে আশ্বস্ত করতে চাই যে ডিজিটাল ট্রানজ্যাকশন করেন। আপনার সিকিউরিটির ব্যাপারটা আসলে টেনশন করার দায়িত্বটা আমাদের ব্যাংকের, রেগুলেটরের। আমরা অবশ্যই কাজ করতেছি এইভাবে, এই ক্ষেত্রে নিরলসভাবে আমরা চালিয়ে যাব। আপনারা ডিজিটাল ট্রানজ্যাকশন করেন, সেই ক্ষেত্রে আসলে আমি কিছু উদাহরণ দিব পরবর্তীতে, যে আসলে উদাহরণগুলো নিয়ে আসছি ছোট্ট একটা বিরতি নিয়ে। দর্শক, অ্যানোনটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠান নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অ্যানোনটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে। যেমন জনাব কামাল, ডিজিটাল লেনদেনের বিষয়ে কথা বলছিলাম, এখন যে জিনিসটি উদাহরণের বিষয়গুলো চলে আসলে আসলে গ্রাহক পর্যায়ের বিষয়টাকে আমি এই উদাহরণের ব্যাপারটা এই কারণে আনছি যে যদি এভাবে বলি, যে আমি যে কিছুক্ষণ আগে বলছিলাম যে ইনসেন্টিভ করার ব্যাপারে, আমি একটু উদাহরণ দিয়ে বলতে চাই। আমরা মাস্টার কার্ডের পক্ষ থেকে আমরা বিভিন্ন ইউসেজ ক্যাম্পেইন করি, যে মানে বেশি বেশি যাতে ডিজিটালি ট্রানজ্যাকশন করা হয়, সেটার জন্য আমরা প্রতি বছরই করে থাকি। আমি একদম রিসেন্টই বলি যে গত রোজার ঈদের সময় আমরা মানে পুরো রমজান মাস ব্যাপী মে মাসের 15 তারিখ থেকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত আমরা একটা স্পেন্ড অ্যান্ড উইন ক্যাম্পেইন চালাই, মানে ইউসেজের উপরে, এক্সপিরিয়েন্স প্যারিস উইথ মাস্টার কার্ড। আমরা দেখেছি ইউজুয়ালি ক্রেডিট কার্ডে দেখা যায় যে পুরো বছরে মানুষজন 12 থেকে 14টা ট্রানজ্যাকশন করে, বাট আমরা যখন এই ক্যাম্পেইনটা চালাই, তখন দেখা যায় যে এটা 3 গুণ 4 গুণ ট্রানজ্যাকশন বেড়ে যায়। এটা কি, যদি ছোট্টভাবে যদি দেখি যে এটা আমাদের ক্ষুদ্র প্রয়াস থেকে আমরা যে ইনসেন্টিভ দিচ্ছি কাস্টমারকে, যে আপনি ডিজিটালি ট্রানজ্যাকশন মাস্টার কার্ডের মাধ্যমে যদি করেন, ইউ উইল গেট এ অপরচুনিটি টু গেট দিস অ্যাওয়ার্ড অর দিস সর্ট অফ ট্রিপ। তাতেই কিন্তু মানুষ উদ্বুদ্ধ হচ্ছে, এবং এটা শর্ট টার্ম 1.5 মাস 2 মাসের একটা ক্যাম্পেইন। আর যদি সরকার যদি এখানে ইনসেন্টিভাইজ করে টোটাল ডিজিটাল পেমেন্ট ট্রানজ্যাকশনটাকে, সেক্ষেত্রে এবং লং টার্ম যদি এটা নিয়ে কাজ করা যায়, আমি বাংলাদেশের উদাহরণ দিয়ে এই কথাটা বললাম যে আমাদের দেশের মানুষই আরও বেশি বেশি ডিজিটাল ট্রানজ্যাকশন করেছে, এটা এই উদাহরণটা আমি দিলাম এই মাত্র। তো এটা সুযোগটা আছে। তো আমি বলবো যে সরকার যদি সত্যিভাবে মানে এখানে যদি একটু ইনসেন্টিভ দেওয়ার প্ল্যান করে, এবং লং টার্ম ইনসেন্টিভ, ডিজিটাল ট্রানজ্যাকশন হলে ট্যাক্স ওয়েভার অথবা ভ্যাট ওয়েভার থেকে শুরু করে অ্যাডিশনাল ইনসেন্টিভ পাওয়া যায়, যাতে করে আপনি কোনো একটা পণ্য ক্যাশে কিনলে পরে যদি 10 টাকা খরচ যায়, ওটা কার্ডের মাধ্যমে অথবা ডিজিটালি কিনলে আপনার 9 টাকা বা 9 টাকা আটানা যাবে, দেখবেন মানুষজন কিন্তু সত্যি সত্যি ডিজিটালি ট্রানজ্যাকশন আরও বেশি করবে। তো এই উদাহরণটা দেওয়াটা মনে প্রয়োজন ছিল, এবং আমরা এখানে সরকারের অবশ্যই আপনাদের মাধ্যমে দৃষ্টি এদিকে ফেরাবো, যাতে করে এই ব্যাপারটাতে সরকার খুব চিন্তা করে। কিন্তু যে ক্যাম্পেইনটার কথা বলছেন সেটা ছিল একটা উৎসব কেন্দ্রিক, সেক্ষেত্রে বছরে যেখানে 12 থেকে 14টা, সেখানে এক মাসের যে আমরা যে ডাটাটুকু পেয়েছি, সেটা দিয়ে কি পুরো বছরটাকে দেখেন, আমি যদি এভাবে বলি যে বছরের পিক পিরিয়ড আর নিন পিরিয়ড থাকে, রমজান মাস ইজ দ্য টাইম যেখানে পিক, মানে সবাই আমরা ট্রানজ্যাকশন করি, সবাই আমরা জিনিসপত্র কিনি। তো আমি কোয়াইট শিওর একটা সময় আপনি যদি এভাবে যাই, একটু পিছনে যদি ফিরে তাকায়, একটা সময় ছিল মানুষ ঈদের বোনাস পেলে পরে ঈদের শপিং করতো। এখন কিন্তু এটা করে না মানুষ, কিন্তু যেহেতু তাদের কাছে পকেটে একটা কার্ড আছে, দেখা যায় যে কার্ড দিয়ে সে 45 দিন আগেই শপিং করে ফেলে, বোনাসটা পেলে পেমেন্টটা দিয়ে দেয়। তো আমরা কিন্তু আসলে চেঞ্জ হচ্ছি। আমি এই কারণে বললাম যে ঈদের সময় হয়তো শপিংয়ের একটা লিমিটেশন থাকে, কিন্তু আমরা সত্যি কথা যখন ডিজিটালি ট্রানজ্যাকশন করার স্কোপটা পাই, সহজভাবে যদি বলি, আমি একটা
মার্কেটে গেলাম, আমি একটা জিনিস কিনতে গেলাম, 5,000 টাকা জিনিসটার দাম, আমি পকেটে করে 5,000 টাকা নিয়ে গেলাম ক্যাশ টাকা, কিন্তু জিনিসটা কিনতে গিয়ে দেখলাম 6,500 টাকা দাম। আমি কিন্তু তখন বাধ্য হব হয় নিচে কোনো এটিএম থেকে টাকা ওঠানোর জন্য, যদি এটিএম না থাকে আমি বাড়িতে ফিরে আবার পরের দিন যেতে হবে। কিন্তু আমার যদি একটা কার্ড থাকতো তাহলে আমি 6,500 টাকা জিনিসটা কিন্তু তখনই কিনে আনতে পারতাম। এই জিনিসগুলো এখন কাজ করে। সো আমি 1-1.5 মাসের উদাহরণ এই কারণে দিচ্ছি, নর্মাল প্রসেসে আপনি একদম কনফার্ম থাকতে পারেন 4 গুণ 5 গুণ ট্রানজাকশন হওয়ার কোনো প্রশ্ন নাই। যেহেতু একটা স্মল ইনসেন্টিভ মানুষ দেখছে যেটা আছে, তখন কিন্তু মানুষ আসলে ধাবিত হচ্ছে ডিজিটাল ট্রানজাকশন করতে। আমি এটা এই কারণে উদাহরণ দিলাম যে ইনসেন্টিভ আমাদের দেশের মতো দেশেও, যেখানে ডিজিটাল ট্রানজাকশন এখন অনেক ছোট বেস, সেখানে কাজ করে আসলে। এবং এখানে যদি লং টার্ম ইনসেন্টিভের চিন্তা করা হয় এবং স্টেক হোল্ডারের প্রত্যেকে এটার মধ্যে সম্পৃক্ত হবে, প্রত্যেকের ক্ষুদ্র প্রয়াস থেকে হবে, কিন্তু আলটিমেটলি এটার দায়িত্বটা সরকারের পক্ষে আসলে ওভারঅল নিতে হবে। তা নাহলে আসলে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র করতে পারবো এরকম 1.5 মাস 2 মাস করবো, কিন্তু ওটা তো কট্টুক কাজ। আপনি যে প্রশ্নটা করলেন সেটারই পরিপূরক প্রশ্নটা, আসলে 1.5 মাস 2 মাসে কিন্তু পুরো বছরের নাম্বার আপনি অ্যাচিভ করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে সরকারের এখানে বিরাট একটা ভূমিকা আছে, আমরা সাপোর্ট করবো প্রতিটা স্টেক হোল্ডার সেখানে। আপনারা বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন আমরা দেখতে পেয়েছি। আপনারা দেখতেছেন যে বাংলা লিঙ্কের সাথে ইজি পেমেন্ট কার্ডের বিষয়, সেই সাথে আজকেও আমরা জানি যে আপনারা বেসিস এবং এমসিসি এর সাথে ডিজিটাল যুগে যে বাংলাদেশের প্রবেশের জন্য যেসব কাজগুলো আছে সেখানেও অংশগ্রহণ করছেন। এর মাধ্যমে কি বাংলাদেশের তরুণ সমাজ এবং যারা এই কাজের মধ্যে জড়িত এবং যারা এই কাজে আসছে, সেক্ষেত্রে কি একসাথে তাদেরকে এক প্ল্যাটফর্মে আনা যাচ্ছে কিনা? আমাদের বাংলাদেশ অফিসটা হওয়ার পর থেকে এই ধরনের পদক্ষেপ কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি হচ্ছে, কারণ আমরা যেহেতু লোকালি প্রেজেন্ট আছি, আমরা পেইন পয়েন্টটা বুঝতে পারি এবং যেটা নিড অফ দ্য মার্কেট সেটাকে অ্যাড্রেস করতে পারি এবং শর্টেস্ট পসিবল টাইমে আমরা অ্যাড্রেস করি। আপনি যে পয়েন্টটা বললেন, হ্যাঁ, এটা হলো আমাদের দিকের একটা ক্ষুদ্র প্রয়াস। আমরা চাচ্ছি যে অ্যাওয়ারনেসটা যদি বিল্ড আপ করা দরকার, এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা করি, এই ধরনের সেমিনার করি, এরকম থট লিডারশিপ নিয়ে কাজ করি, পলিসি ডায়ালগ করি, যাতে করে মানুষ অ্যাওয়্যার হয়। এরকম এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস। আমরা আজকে একটা করবো, তারপরে যদি চুপ হয়ে যায় তাহলে হবে না, আমরা হয়তো করবো, আরও স্টেক হোল্ডাররা করবে, করেই কিন্তু বৃহত্তর জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা যায়। আর আপনার প্রথম প্রশ্নটা ছিল যেটা বাংলা লিঙ্কের প্রজেক্টটা, আমি এটা একটা এক্সাইটিং একটা প্রজেক্ট ছিল। দেখেন, বাংলাদেশে আমি যেটা প্রথম দিকে বলেছি 10.5 মিলিয়ন কার্ড আছে, সেক্ষেত্রে আমরা এই নতুন প্রজেক্টটা বাংলা লিঙ্কের প্রজেক্টটাতে আমরা বাংলা লিঙ্কের যে লয়ালিটি কাস্টমার বেস তাদেরকে নিয়ে আমরা একটা কাজটা করেছি। এই লয়ালিটি কাস্টমার বেসকে আমরা একটা প্রিপেড কার্ড ধরিয়ে দিয়েছি, আমরা ইস্যু করেছি তাদের জন্য ব্যাংকের মাধ্যমে। এবং যেই কার্ডটাতে আমরা শুরুতেই বান্ডেল অফার হিসাবে কিছু ই কমার্স সাইটের, আপনার যেমন টপ ই কমার্স সাইট লাইক বাগডুম, চালডাল.com অথবা পিকআপ, এদের কিছু কুপন আমরা সাথে দিয়ে দিয়েছি, যাতে করে হয়েছে কি আমরা দেখেছি এটা পাওয়ার সাথে সাথে মানুষজন ইউজ করা শুরু করেছে কার্ডগুলো। এবং খুব এক্সাইটিং ডাটা, আমরা 1 মাস হয়েছে মাত্র প্রোডাক্টটা লঞ্চ করেছি, বেশ কিছু কার্ডের মধ্যে ইস্যু হয়েছে, দেখছি যে যেই অ্যামাউন্ট আমরা এক্সপেক্ট করেছিলাম তার থেকে বেশি মানুষ ইউজ করছে। তার মানে কি, আপনি এবং আমরা এই কার্ডটা কাকে দিয়েছি, যার কাছে এই মুহূর্তে কোনো পেমেন্টের ইনস্ট্রুমেন্ট ছিল না, এই ধরনের লোকের হাতে এই কার্ডটা দিয়েছি। তাতে করে হয়েছে কি, আপনার যখন কোনো ইনস্ট্রুমেন্টই নাই, যখন একটা ইনস্ট্রুমেন্ট আপনি পেলেন, আপনি ওটা কিন্তু ইউজ করা শুরু করে দিলেন, ইমিডিয়েটলি ইউজ করা শুরু করে দিলেন। এটা একটা ক্ষুদ্র প্রয়াস। আবার বলবো যে আমরা এটা যেটা করেছি, এই ধরনের ক্ষুদ্র প্রয়াস থেকে সবাই যদি সম্পৃক্ত হতে পারি, আমার মনে হয় বৃহত্তরভাবে আমরা আমাদের ডিজিটাল পেমেন্টকে আরেকটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবো। আমরা এই বিষয়ে আরো কথা বলবো, আর একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, অ্যানোটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠান নিচ্ছে আরো একটা বিরতি, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অ্যানোটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে ডিজিটাল লেনদেন। এই বিষয়ে আমাদের সাথে কথা বলছেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল। আমরা অনেক বিষয় নিয়ে কথা বলছিলাম। আপনারা সর্বশেষ বেসিস এবং এমসিসিআই-কে নিয়ে কিন্তু আপনারা একটা জয়েন্টলি কাজ শুরু করেছেন। সেই সাথে জানতে চাইবো, এই ডিজিটাল যুগে চলে আসার জন্য এই পদ্ধতিটা বা আপনারা যে কাজটুকু শুরু করেছেন সেটা আসলে কতটুকু কাজ করছে? আসলে বেসিস এবং এমসিসিআর এই সেমিনারটা আজকেই বিকাল 4টায়, এখন থেকে 2 ঘন্টার মধ্যে এটা ফেসবুকে লাইভ থাকবে, যে কেউ দেখতে পারবে। এখানে আমরা আসলে অল পলিসি স্টেক হোল্ডার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ইকোসিস্টেম প্লেয়ারদেরকে একসাথে করার চেষ্টা করেছি, এবং বেসিস এবং এমসিসিআর মতো দুইটা লার্জ ট্রেড বডিতে সম্পৃক্ত হয়েছে, যেখানে আমরা আজকে প্রায় 4 ঘন্টা ধরে কথা বলবো, 4টা থেকে 8টা এই পিরিয়ডটাতে কথা বলবো ডিজিটাল পেমেন্ট, অর্থাৎ ই কমার্সের জন্য ডিজিটাল পেমেন্ট এবং ই লজিস্টিক নিয়ে। এবং আমরা পেইন পয়েন্টগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করবো, এবং সেই ক্ষেত্রে আমরা ডিসকাশন করে আমরা কিছু সলিউশন আনার চেষ্টা করবো, কিছু রেকমেন্ডেশন আমরা গভর্নমেন্টকে দেবো। এবং এখানে আমরা সম্পৃক্ত অবশ্যই হতে পেরে আমরা আনন্দিত। এবং ই কমার্সের সাথে আমরা অনেকদিন ধরে কাজ করতেছি। পৃথিবীতে যতগুলো পেমেন্ট গেটওয়ে আছে ফর ই কমার্স, আমরা টপ মোস্ট পেমেন্ট গেটওয়ে আমাদের আছে, যেটাকে আমরা মাস্টারকার্ড পেমেন্ট গেটওয়ে সলিউশন বলি। বাংলাদেশে অলরেডি 2টা ব্যাংকের সাথে আমাদের 2টা গেটওয়ে অলরেডি কাজ করছে। তো সব কিছু মিলিয়ে আমরা এই সেক্টরটার সাথে খুবই সম্পৃক্ত, এবং আজকের পলিসি ডায়ালগটাতে আমরা এক্সপেক্ট করছি কিছু পলিসি লেভেল ডিসিশন আমরা পরবর্তীতে পাবো, যেটা আমাদের ই কমার্স ইকোসিস্টেমকে ডেভেলপ করার জন্য কাজে লাগবে। এবং যারাই সুযোগ পাবেন, আজকে দেখবেন বিকেল 4টা থেকে লাইভ থাকবে ফেসবুকে।
আপনি যেটা বললেন যে ডিজিটাল ট্রানজ্যাকশনের পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আমরা আরেকটা জিনিস আমি মনে করি যে পরবর্তী স্টেপে একটা বড় ভূমিকা রাখতে পারে। দেখেন জিনিসটা আমি প্রথম দিকেই বলেছি যে 109 মিলিয়ন লোকের মধ্যে 9.5 মিলিয়ন লোকের কাছে ডেবিট কার্ড আছে, অথচ বাংলাদেশে প্রায় অ্যাকাউন্ট আছে 40 মিলিয়ন। অনেক ব্যাংক অ্যাকাউন্টের সাথে কিন্তু কোনো ডেবিট কার্ড নাই। তো গভর্নমেন্ট এখানে আরেকটা বড় ভূমিকা রাখতে পারে যে ডেবিট কার্ডটাকে একদম ম্যান্ডেটরি করে দেওয়া, যে কোনো সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের সাথে একটা ডেবিট কার্ড হতে পারে। বড় একটা এরিয়াতে আছে যেটাতে সবাই মিলে এখানে কাজটা করতে হবে, যে পলিসি লেভেল তো আমাদের সাপোর্টগুলো আছে, আমরা টাইম টু টাইম আমরা রেগুলেটরদের সাপোর্ট নিই, রেগুলেটররা আমাদেরকে যথেষ্ট রেগুলেটর ভূমিকা রাখে যুগোপযোগী আপনার সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে। স্টেক হোল্ডারদের এখানে একসাথে হতে হবে সবসময়। স্টেক হোল্ডাররা যদি একসাথে মিলে তাদের পেইন পয়েন্টগুলোকে অ্যাড্রেস করে এই ধরনের সেমিনারের মাধ্যমে, এই ধরনের বিভিন্ন ফোরামের মাধ্যমে, এবং সেটাকে অ্যাড্রেস করে যদি সে রেগুলেটর থেকে ডিসিশনগুলোকে টাইম ম্যানের আউট করা যায়, সেটা আরেকটা বড় জিনিস। টেকনোলজি, সবচেয়ে বড় জিনিস হচ্ছে টেকনোলজি। আমাদের মতো কোম্পানিগুলো টেকনোলজি নিয়ে গ্লোবালি সব জায়গায় প্লে করছে। একের পর এক নিউ টেকনোলজি বাংলাদেশেও আসবে। আমাদের ম্যাক্সট্রাইপ কার্ডের থেকে আমরা এখন ইএমভি কার্ডে এসেছি, এটা ডিজিটাল ওয়ালেটে যাচ্ছে, ডিজিটাল ওয়ালেট আসবে। সত্যি কথা বলতে অনেক ক্ষেত্রে আপনি দেখবেন যে কার্ড জিনিসটা ফিজিক্যালি আর লাগে না, ডিজিটাল ওয়ালেটই আপনি কার্ডটা ব্যাক এন্ডে কাজ করে। অ্যাপল পে অথবা স্যামসাং পে এর মতো যে প্রোডাক্টগুলো লঞ্চ হয়েছে সেখানে এগুলো হয়েছে। সো আমরা পর্যায়ক্রমে আমাদের টেকনোলজি ওইভাবে সাপোর্ট করবে টু ব্রিং দ্য নিউ ইনোভেটিভ ডিজিটাল পেমেন্ট মোড ইনটু দিস মার্কেট। আমি একটা জিনিসই বলবো শেষের দিকে এসে, যে ডিজিটাল ট্রানজ্যাকশন সম্পৃক্ত হন। কারণ প্রথম কথা, আপনি ডিজিটাল ট্রানজ্যাকশন যখন সম্পৃক্ত হয় একজন বৃহত্তর জনগোষ্ঠী, তখন সে কিন্তু টোটালি ডাইরেক্টলি আমাদের জিডিপিতে কন্ট্রিবিউট করতে পারে। আজকে জিডিপির 1% ডিজিটাল ট্রানজ্যাকশন, কিন্তু এটাকে কন্ট্রিবিউট করে অনেক বাড়ানো সম্ভব। যত বেশি তারা কন্ট্রিবিউট করবে, টোটাল আমাদের জিডিপির গ্রোথে এটা একটা বিরাট হেল্প হবে। এবং পাশাপাশি আপনি টোটাল ইকোসিস্টেমে আপনি কন্ট্রিবিউটর হচ্ছেন, এখন অনেক ক্ষেত্রে হচ্ছেন না। এবং আমরা মনে করি যে বেশি আপনারা ডিজিটাল ট্রানজ্যাকশন করেন, সেফটি সিকিউরিটি ব্যাপারটা চিন্তা করেন না। এটা নিয়ে ব্যাংক, রেগুলেটর, আমাদের মতো ইন্টারন্যাশনাল স্কিম, মাস্টার কার্ডের মতো কোম্পানি আমরা কাজ করছি, এবং আমরা অলওয়েজ লেটেস্ট টেকনোলজি এনে সিকিউরিটিকে ইনশিওর করছি এবং করে যাব। ট্রানজ্যাকশন করেন, ডিজিটাল ট্রানজ্যাকশন করেন, আর শপিং মলের নিচে এটিএম থেকে টাকা উঠিয়ে শপিং মলে ট্রানজ্যাকশন করেন না। কার্ড দিয়ে শপিং মলের দোকানে বলতে পারি আমরা ডিজিটাল বাংলাদেশের যে কথা বলা হচ্ছে সেদিকে এগিয়ে যাচ্ছে। একেবারেই সত্যি কথা। কারণ ডিজিটাল বাংলাদেশের একটা বড় কম্পোনেন্ট হলো পেমেন্ট যদি ভালো বাড়ে, তাহলে আসলে কিন্তু টোটাল জিনিসের জিডিপিতে আরও বেশি কন্ট্রিবিউশন রাখতে পারবে। এবং আমরা সত্যি ডিজিটাল বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছি, এবং সেটা খুব দূরে নয় যে আমরা আসলে ডিজিটাল বাংলাদেশের রিয়েল এসেন্সটা খুব শীঘ্রই দেখতে পারবো। আপনি যে আশাবাদটুকু ব্যক্ত করেছেন, আমরা আশা করছি সেই সুদিন দেখতে পাবো বাংলাদেশ। সৈয়দ মোহাম্মদ কামাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আসার জন্য। দর্শক, অ্যারনটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠান আজকে পর্যন্ত। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত চ্যানেল 24 এর সাথে থাকুন।